এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, ও অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন। জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতের ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনূস গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে,
কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না। ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসবে না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবরের সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধবুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আরো আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই দেই করে নাচছে, যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক 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 করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি সবাই বলে আমার এত বিঘে এত বিঘে এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাদ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন,
খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি। পার্টির এই বীর নেতারা 2025-এ যখন জুলাই পদযাত্রা করেছিলেন সারা দেশে, তখন অনেক জেলাতেই তাদের নেতা কর্মী সমর্থক এমনকি মঞ্চের সামনে যতজন তাদের বক্তৃতা শুনতে উপস্থিত হয়েছিলেন তার চেয়ে অনেক বেশি তাদের পেছনে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওয়াকার বাহিনী মানে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবি, র্যাব, ডগ স্কোয়াড, সোয়াট মানে পুলিশের সবচেয়ে বিশেষায়িত বাহিনী। এরা সবাই এই ব্যাপক প্রহরায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় গত বছর 2025-এ জুলাই পদযাত্রা সম্পন্ন করেছিলেন 2024-এর জুলাই আগস্টের বীর নেতৃবৃন্দ। কিন্তু যখন তারা গোপালগঞ্জ রওনা হলেন এবং মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়ে সেই কর্মসূচিতে ঘোষণা করলেন যে গোপালগঞ্জ পৌঁছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভেঙে ফেলবেন, তখন যখন এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ গেলেন তখন সেখানে সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলল যে মঞ্চ সাজিয়ে সেখানে সভা করা তো সম্ভব হলোই না। জুলাই আগস্টের নেতৃবৃন্দ মানে হাসনাত, সার্জিস, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে রক্ষা করতে সেনাবাহিনী রীতিমতো সাধারণ মানুষের বুকে গুলি চালালো এবং বিক্ষোভরত জনতার বুকে গুলি চালানোতে ঘটনাস্থলে সেদিনেই 4 জনের মৃত্যুর ঘটনা ঘটল। এরপর গোপালগঞ্জ ছেড়ে আসলেন এই বীর নেতারা, রীতিমতো সেনাবাহিনীর সাজোয়া জানে কোনো মতে গুটিসুটি মেরে লুকিয়ে পালিয়ে ঢাকা ফিরলেন। সেনাবাহিনী গুলি চালিয়ে এদের জন্যে সেনাবাহিনীর সাজোয়া জানে ঢুকে ঢাকা ফিরে আসার ব্যবস্থা করলো। কিন্তু সেই সেনাবাহিনী এরপর প্রায় সপ্তাহ খানেক ধরে গোপালগঞ্জে নৌবাহিনী এবং সেনাবাহিনী মিলে যৌথ প্রক্রিয়ায় সেখানে অভিযান চালালো। পুলিশ, র্যাব তো ছিল এবং ব্যাপক অভিযানে মোটামুটি গোপালগঞ্জের প্রায় প্রতিটি পরিবারই এই মামলার শিকার হলো। এমন একটা পরিস্থিতি হলো এবং কয়েকদিন ধরে এক রকমের কারফিউ অবরুদ্ধ অবস্থায় গোপালগঞ্জবাসীকে আটকে রাখা হলো যে কেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙার ব্যবস্থা করে দিলেন না জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। এবছরেও সার্জিস, হাসনাতদের শখ ছিল, আশা ছিল তারা জুলাই পদযাত্রা করবেন এবং জুলাই পদযাত্রা করতে তারা গোপালগঞ্জেও যাবেন, কারণ তারা বলছেন গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কোনো জেলা নয়। কিন্তু শেষ পর্যন্ত এ ঘোষণা দেওয়ার 1 ঘন্টার মধ্যেই হাসনাত, সার্জিস সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। এবং প্রথম আলো লিখছে জুলাই পদযাত্রা করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি কারণ নিরাপত্তা। একদিকে তো সেনাবাহিনী পূর্ণোদ্যমে মোতায়েন নাই, মানে যেই ওয়াকারুজ্জামান এক রকমের পিতার ভূমিকা নিয়ে হাসনাত, সার্জিসদেরকে ওই দিন ওই ক্ষোভের মুখ থেকে রক্ষা করে সেনা সাজোয়া জানে ভরে নিয়ে এসেছিলেন কিংবা সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছিলেন গোপালগঞ্জবাসীর বুকে, সেই ওয়াকারুজ্জামানের বাহিনী এই মুহূর্তে মোতায়েন নাই রাজপথে। তার ওপর বিএনপি সরকার ক্ষমতায়, তার মানে কি ইউনূস সরকারের মতো বিএনপি সরকার এনসিপিকে সর্বাত্মক নিরাপত্তা দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের ব্যবস্থা করে দিচ্ছে না। এনসিপির এই জুলাই পদযাত্রার জন্য কি এবার তার মানে বিএনপি সরকার, তারেক রহমান সরকার ডগ স্কোয়াড, সোয়াট, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী এই সকল বাহিনীকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে না? তাহলে গোপালগঞ্জ শুধুমাত্র না গেলেই কি হাসনাত, সার্জিস, নাহিদদের নিরাপত্তা নিশ্চিত হবে? দেখেন, এই যে শুধুমাত্র গোপালগঞ্জ কিন্তু না, যখন প্রথমে সার্জিস আলম এসে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের সামনে এসে ঘোষণা দিলেন তারা জুলাই পদযাত্রায় গত বছরের মতোই 64টা জেলাতেই যাবেন, এর 1 ঘন্টার মধ্যেই যখন তাদের
কর্মসূচিটি হাতে আসলো তখন জানা গেল যে তারা 6টি জেলাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পথযাত্রায় যে 6টি জেলার নাম নাই সেগুলো হচ্ছে গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ, রাঙামাটি। এখন কোন খবরের ভিত্তিতে এই খবর নির্ধারিত হলো যে শুধু গোপালগঞ্জ নয়, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ, রাঙামাটিতেও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না বা যাওয়াটা ঠিক হবে না, এই জেলাগুলো তাদের জন্য গোপালগঞ্জের মতোই বিপজ্জনক। তার মানে কি সরকারের কাছে, সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এই জেলাগুলোতে এনসিপির নেতৃবৃন্দ গেলে তারা বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হবেন গোপালগঞ্জের মতোই। সে খবর আছে, সেই গোয়েন্দা তথ্য আছে, এসব জানা যায় না বটে, কিন্তু সার্জিস আলম প্রথম আলোকে বলেছেন 16ই জুলাই রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা ব্যস্ত থাকবেন, সে কারণে গোপালগঞ্জ যাওয়া হচ্ছে না। মানে এটা তো কোনো গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য কারণই হতে পারে না, কারণ তাহলে আবু সাইদের কবর আরেকদিন জিয়ারত করা বা গোপালগঞ্জে আরেকদিন যাওয়া নয় কেন? তারপর সার্জিস আলম আসল ঘটনা বলেছেন। তিনি বলেছেন এছাড়া গত বছরের 16ই জুলাই গোপালগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই একই তারিখে গোপালগঞ্জের কর্মসূচিটি পড়ে গিয়েছিল, সেখানে নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় আছে। এছাড়াও এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার তিনিও বলেছেন সংবাদ মাধ্যমকে যে দেখেন এর আগের বার একটা সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল, আমরা যখন গোপালগঞ্জে গিয়েছিলাম, এবছর আমরা কোনো সিন ক্রিয়েট চাইছি না, তাই আমরা আপাতত গোপালগঞ্জ যাচ্ছি না। তার মানে এ দফায় বিএনপি সরকারের তরফে নিশ্চিতভাবেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর তরফে কিংবা একেবারে সেনাবাহিনীর তরফে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো রকম সিন ক্রিয়েটের দায়িত্ব নেওয়ার অবস্থায় কেউ নাই। কারণ ওনারা বলছেন সিন ক্রিয়েট অপ্রীতিকর ঘটনা, কিন্তু সরাসরি সেনাবাহিনী সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে, বিক্ষোভরত মানুষের বুকে গুলি চালিয়ে চারজনকে সে সময় হত্যা করেছিল এবং মানবাধিকার সংগঠনগুলো সে সময় এই কথা বলেছিল, আইন সালিশ কেন্দ্র সহ মানবাধিকার সংগঠনগুলো, যে সেনাবাহিনী এই হত্যার দায় এড়াতে পারে না। সেনাবাহিনী একেবারে চুপচাপ ছিল, এ বিষয়ে তারা কিছু বলছিলই না যে কি করে তারা যখন মারণাস্ত্র নিয়ে বিক্ষোভ দমনে ওখানে মোতায়েন ছিল তখন কি করে চারজন নিহত হলো, কেন তারা গুলি চালালো, এ প্রসঙ্গে প্রথমে তারা কিছুই বলছিল না। পরে মানবাধিকার সংগঠনগুলো মুখ খোলার পর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পুলিশ বাহিনী প্রধান যিনি ছিলেন ইউনূস আমলে, তিনি প্রথমেই এসে এটা জানিয়ে দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে পুলিশের হাতে কোনো গুলি নাই, মারণাস্ত্র নাই। সেই 2024-এর জুলাই আগস্টের পর থেকে পুলিশের কাছে একমাত্র লাঠি আছে আর টিয়ার গ্যাস আছে, কাজেই পুলিশ কোনো গুলি চালায় নাই। তখনই পরিষ্কার হয়ে গেল যে গুলি চালিয়েছে সেনাবাহিনী। মানে ওই সময়ে এক গোপালগঞ্জ ঘটনা ভয়াবহ এক অবরুদ্ধ সময়ে, মানে 2025-এর জুলাই আগস্ট, প্রথম বার্ষিকী 2024-এর জুলাই আগস্টের ডক্টর ইউনূসের স্বপ্ন ছিল, ওয়াকারুজ্জামানের স্বপ্ন ছিল এই নাহিদ, হাসনাত, সার্জিস